আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব বাংলা ব্যাকরণের অনেক কঠিন একটা টপিক, যেটার নাম আমরা বলে থাকি ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তন বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এই ধ্বনি পরিবর্তনটা আমরা আজকে পড়ব। ধ্বনি পরিবর্তনটা কেন হয় সেটা একটু বলে রাখি আগে। সেটা আমাদের আঞ্চলিকতার কারণে হয়ে থাকে, আবার আমাদের মুখের বিভিন্ন মুখ বিবরের কিছু উচ্চারণ বিবৃত বিকৃত উচ্চারণের ফলে হয়ে থাকে। পাশাপাশি আমরা যখন দ্রুত কথা বলি সেই কারণে আমাদের বিভিন্ন ধ্বনি পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ আমরা কখনো বলি রিক্সা, আবার আমরা কখনো বলি রিস্কা। বিষয়টা হচ্ছে এরকম। অর্থাৎ বাক্সা কে বলি বাক্স। এই যে পরিবর্তনগুলো হয়ে যায় সেটা আমাদের বিভিন্ন কারণে হয়ে থাকে। আমরা কোনো কথা আছে সত্যি, আমরা আবার বলি এটাকে সত্য। ঠিক আছে? এই যে পরিবর্তনগুলো সেগুলো আমাদের বিভিন্ন সমস্যার কারণে হয়ে থাকে, যেগুলো আমি একটু আগে বলেছি। তো আমরা প্রথমে দেখে নিব ধ্বনি পরিবর্তনটা কোথায় কোথায় হয়ে থাকে বা কিভাবে হয়ে থাকে। আমি গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় ধরা হয় এরকম কিছু ধ্বনি পরিবর্তন পড়াবো। তো আমরা একটু দেখি। এই ধ্বনি পরিবর্তন হয় দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। একটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন, একটা হচ্ছে স্বরধ্বনির, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এই দুই ধরনের ধ্বনি আমাদের বাংলা ভাষায় পরিবর্তন হয়ে থাকে। কয় ধরনের? একটা স্বরধ্বনি কখনো কখনো পরিবর্তন হবে, আবার কখনো ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হবে। আর যখন স্বরধ্বনি পরিবর্তন হবে তাকে বলা হবে স্বরধ্বনির ধ্বনি পরিবর্তন, আর ব্যঞ্জন ধ্বনি হলে ব্যঞ্জন ধ্বনির ধ্বনি পরিবর্তন। তো আমরা প্রথমে আগে আলোচনা করব স্বরধ্বনির ধ্বনি পরিবর্তনগুলো নিয়ে। স্বরধ্বনির ধ্বনি পরিবর্তনগুলো কি সেগুলো নিয়ে আমরা প্রথমে কথা বলবো, এরপর আমরা ব্যঞ্জন ধ্বনিতে যাব। স্বরধ্বনি প্রথমে তিনটা জায়গায় পরিবর্তন হতে পারে, সেই জায়গাগুলো একটু আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। একটা হচ্ছে আদ্য, আরেকটা হচ্ছে মধ্য, আরেকটা হচ্ছে অন্ত। অর্থাৎ একটা ধ্বনি যখন শুরুতে পরিবর্তন হবে সেটা আদ্য, আর মাঝখানে হলে মধ্য, অন্ত হলে অন্ত। তো আমরা এই ধ্বনি পরিবর্তনগুলো যেগুলো স্বরধ্বনি সেগুলোর মধ্যে আমরা প্রথমে পাবো আদ্য। আদ্য মানে আদ্য স্বরাগম। স্বরাগম কথা কি দাঁড়ালো? আদ্য স্বরাগম মানে কি? আদ্য মানে প্রথমে, আদ্য শব্দের অর্থ হচ্ছে প্রথমে স্বর আগম। খেয়াল করেন, বুঝেন কথাটা। স্বর আগম, স্বর মানে স্বরধ্বনি, স্বর মানে হচ্ছে স্বরধ্বনি। আর এই যে আগম, আগম মানে হচ্ছে মাথা রাখবেন আসবে। তাহলে আমরা এই আদ্য স্বরাগম মানে আমরা কি বুঝলাম? আদ্য স্বরাগম মানে আমরা বুঝলাম প্রথমে স্বর ধ্বনি আসবে। আদ্য স্বরাগম মানে হচ্ছে কি প্রথমে স্বর ধ্বনি আসবে। যেমন একটা উদাহরণ দিই, স্পর্শ। খেয়াল করেন, আমি আমি কিন্তু এখানে বোর্ডের মধ্যে লিখেছি স্পর্শ। ভালো করে বুঝে নেবেন, আমি বোর্ডের মধ্যে লিখেছি স্পর্শ, কিন্তু আসলে কি এখানে স্পর্শ? শুদ্ধ উচ্চারণটা কি স্পর্শ হয়? না, উচ্চারণটা হয় স্পর্শ। স্পর্শ। তাহলে দেখেন শুরুতে একটা স্বর আসছে কিনা দেখেন তো, একটা স্বরের আগমন ঘটছে কিনা, কথা বলেন একটু। এই যে শুরুতে একটা স্বর আগমন ঘটেছে বা একটা স্বর আসলো, এটা কি বলা হয়? আদ্য স্বরাগম। যে কোনো শব্দের শুরুতে যদি স্বর একটা আসে, স্বরধ্বনি আসে, সেটা আদ্য স্বরাগম। আরেকটা উদাহরণ দিই, স্পষ্ট। খেয়াল করে, আমি এখানে লিখেছি স্পষ্ট, কিন্তু এটা উচ্চারণ হয় কি স্পষ্ট। দেখেন এখানে মাঝখানে একটা কি আছে, সরি শুরুতে একটা স্বর আগমন ঘটেছে। এটা খেয়াল করেন একটু।
আমি এখানে লিখেছি শর্টেশন, দন্তস্ব টয়কারতে মধ্য তালবস্য দন্তন্য শর্টেশন, কিন্তু আমরা কি শর্টেশন উচ্চারণ করি না, আমরা এটা উচ্চারণ করি কি স্টেশন। স্টেশন। দেখেন মাঝখানে কি একটা স্বর আসছে না? আবার আমি যদি বলি স্কুল, এবার আপনার প্রশ্ন কিভাবে আসবে? স্কুল থেকে স্কুল, এটা কোন ধরনের পরিবর্তন? তাহলে আমরা অ্যান্সার কি দিব? আদ্য স্বরাগম। বুঝতে পেরেছেন সবাই কেন আদ্য স্বরাগম হলো? ওকে, এবার আমরা 2 নাম্বার নিয়মটা পড়বো। আমরা আদ্য স্বরাগমটা শেষ করলাম। তাহলে আমরা 2 নাম্বার কি পাচ্ছি? আমি আদ্যটা মুছিয়ে দিচ্ছি যেহেতু আমাদের এটা দরকার নেই। 2 নাম্বারটার নাম হচ্ছে, তাহলে 1 নাম্বার গেল, এটা 2 নাম্বার। 1 নাম্বারটা লিখে পড়েন আগে। আদ্য স্বরাগম হচ্ছে 1 নাম্বার রুলস। 2 নাম্বার রুলস হচ্ছে মধ্য স্বরাগম। তাহলে আমরা এখানে মধ্যের মধ্যে কি পাই? অন্তটা পরে লিখছি। মধ্য মানে মাঝখানে স্বর, অর্থাৎ স্বরধ্বনি আগম মানে হচ্ছে আসবে। দেখেন মধ্য স্বরাগম মানে কি? মাঝখানে স্বরধ্বনি আসবে। ক্লিয়ার? দেখেন এবার আমি লিখলাম মত দন্তন্য, কি হলো? মতন, মতন। কিন্তু সবসময় মাথা রাখবেন 3 বর্ণ বিশিষ্ট শব্দের, 3 বর্ণ বিশিষ্ট শব্দের মাঝখানে একটা ও আসে, এই ওটা উচ্চারণ হয়। যেমন দেখেন মতন থেকে হয়ে যাবে মতন, মতন থেকে হয়ে যাবে কি মতন। আবার আমি এখানে কি লিখলাম? যত্ন, এই যত্ন থেকে হয়ে যায় যত। খেয়াল করেন যত্ন, এখানে কিন্তু তয়ের মধ্যে অ নেই। কেমন নেই? কারণ তয়ের মধ্যে থামি যায়, থামি গেলে কিন্তু অদরি থাকে না। যত, এরপর আছে ন, তাহলে যত্ন, কিন্তু এটা হবে কি যত। তাহলে এখানে মাঝখানে একটা কি আসলো? স্বর আসলো। যে কোনো শব্দের যদি মাঝখানে একটা স্বর আগমন করে তাকে বলা হয় মধ্য স্বরাগম। যেমন প্রীতি, আরেকটা উদাহরণ দিচ্ছি। প্রীতি, এই শব্দটাকে আমরা কি উচ্চারণ করি? অনেকে আমরা বলি যে ফিরিতি, ফিরিতি। খেয়াল করেন ছিল প্রীতি, আমরা বলি কি ফিরিতি বা এভাবে বলি ফিরিতি। দেখেন এই যে পয়ের সাথে একটা দীর্ঘিকার আছে, এই রফলা, রফলা মানেই তো কি র। তাহলে দেখেন পয়ের সাথেও এটা আছে, রয়ের সাথেও তো এটা আছে, ঠিক না? তো সাধারণ উচ্চারণ লিখলে সেখানে দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যায়। তো আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি আপনাদেরকে, এই যে মাঝখানে আমি যখন একটু আগে পড়ছি প্রীতি, মাঝখানে কিন্তু কিছু ছিল না, কিন্তু এখন দেখেন মাঝখানে একটা রস্বীকার আসছে কিনা? সবাই বলেন তো। প্রীতি, মাঝখানে একটা রস্বীকার আসলো না এক্সট্রা? এটাকে বলা হয় মধ্য স্বরাগম। কোন শব্দের মাঝখানে যদি স্বর আসে এটা হচ্ছে মধ্য স্বরাগম। আরেকটা উদাহরণ দিচ্ছি, গ্রাম। গ্রামকে আমরা কি বলি? অনেকে গ্রাম শব্দটা হচ্ছে গ্রাম, আমরা অনেকে বলি গ্যারাম। খেয়াল করে এই যে তাহলে মাঝখানে একটা এর সাথে একটা কি আসলো? আ, তাহলে শব্দটি আসছে না? আসলো। এটা হচ্ছে, এটাকে বলা হয় মধ্য। স্যার পরীক্ষা হলে তো ওগুলো পারা যায় না স্যার। হ্যাঁ, পরীক্ষা হলে তো স্যার পারা যায় না, সব উল্টো পাল্টা হয়ে যায়। কেন এখন বুঝতেছেন আপনি? এইভাবে একটু মনে রাখবেন, শুধু এতটুকু মনে রাখবেন। দেখেন এখানে মাঝখানে কিছু নাই, এখানে একটা আ যুক্ত হয়ে গেছে। তাহলে আমরা এটাও পারলাম। পারবেন তো? মোটামুটি একটু পড়লে পারবেন, কঠিন বলতে আসলে কিছু নেই। এবার আমরা শেষেরটা পড়বো, মধ্য স্বরাগম। এগুলো 3 নম্বরটা আমরা পড়ি। অন্ত স্বরাগম। তাহলে অন্ত স্বরাগম মানে আমরা কি বলছি? অন্ত মানে শেষ, আর স্বর মানে স্বর, আগম মানে আসবে, অর্থাৎ শেষে স্বর আসবে। যেমন আমরা একটা শব্দ আছে দিশ, এই দিশ শব্দটাকে, এটার মূল শব্দ ছিল দিশা। আমি দিশা পাচ্ছি না, কি করব?
ঠিক আছে, কোনো অবস্থা, দিশা মানে অবস্থা, এই শব্দটাকে সংক্ষেপে বলে দিশ। তো এই শব্দের শেষে এখানে একটা আ যুক্ত হয়ে গিয়েছে, এটাই হচ্ছে অন্তঃস্বরাগম, অর্থাৎ শেষের দিকে স্বর আসবে। যেমন আশ, এই ক্লাস 10-এ একটা কবিতা আছে মানব ধর্ম, ওই কবিতার মধ্যে একটা লাইন, সরি জীবন সঙ্গীত, সেই জীবন সঙ্গীতের একটা লাইন আছে এরকম, করোনা সুখের আশ, করোনা দুঃখের ফাঁস। তাহলে দেখেন এই আশ মানে হচ্ছে আশা, করোনা বেশি সুখের আশা, করোনা দুঃখের ফাঁসি, মানে দুঃখের মধ্যে ফেসে যেও না, তার মানে ফাঁসা। এবার খেয়াল করেন শব্দের শেষে একটা আ ধ্বনি আসছে কিনা, অর্থাৎ শব্দের শেষে একটা স্বরধ্বনি যুক্ত হয়েছে না, বলুন তো। স্যার আবার আমি যদি বলি যে বেঞ্চ, খেয়াল করেন বেঞ্চ, আমরা অনেকে এই শব্দটাকে বলি কি বেঞ্চি। আবার অনেকে আছে সত্য, সত্য, এটাকে আমরা অনেকে বলি সত্যি। এটা দেখেন সত্যি, শেষের দিকে একটা রস্বীকার আসতো, বেঞ্চি শেষের দিকে একটা রস্বীকার আসছে না, অর্থাৎ শব্দের শেষে একটা স্বর আগমন করছে তো নাকি। তাহলে আমরা এটাও ইনশাল্লাহ পারবো। আমরা 3টা নিয়ম শিখলাম, এবার আমরা 4 নাম্বার নিয়ম শিখি। এখন আমরা স্বরধ্বনির পরিবর্তনগুলো শিখছি। 4 নাম্বার নিয়ম হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতি মানে কি? অপিনিহিতি মানে হচ্ছে, শুভ ভাই আপনার ক্যামেরাটা অফ করলে একটু ভালো হয়। আচ্ছা, অপিনিহিতি মানে আসলে কি? অপিনিহিতি মানে হচ্ছে কোন একটা শব্দের শেষে যদি রস্বীকার থাকে, আচ্ছা আমি এখানে জায়গা নাই, তবে এইদিকে লিখছি, শব্দের শেষের রস্বই এবং রস্যকার আগে আসবে, এটা লিখে নেন একটু। শব্দের শেষে কোন একটা শব্দের শেষে যদি অস্বীকার থাকে এবং যদি কোন একটা শব্দের শেষে উকার থাকে, সেই রস্যকার এবং উকারটা শব্দের আগে চলে আসবে। যেমন একটু আগে আমরা লিখছিলাম সত্যি, এবার দেখেন এই সত্যি শব্দের আপনি উচ্চারণ করেন, সত্যি, সত্যি শব্দটা উচ্চারণ করেন সত্যি, যদি আমরা সত্যি শব্দটা উচ্চারণ করি, আমরা দেখি যে শেষের দিকে রস্যিকারটা উচ্চারণ হয় সত্যি, সত্যি ইটা। কিন্তু আমরা অনেকে এই সত্যিটাকে অনেকে বলে কি সত্য। তাহলে এবার দেখেন তো শেষের রস্যিকারটা আগে চলে আসছে কিনা, খেয়াল করুন তো। যে শব্দটা শেষে উচ্চারণ ছিল রস্যি, এখন রস্যিকারটা কোথায় চলে আসলো? মাঝখানে চলে আসছে না, বলেন তো। আচ্ছা, আবার দেখেন চারি, এই চারিকে আমরা অনেকে কি বলি, দেখি তো আপনারা এটা পারেন কিনা। চারিকে আমরা অনেকে কি বলি? রসিকাটার মাঝখানে নিয়ে আসেন, তাহলে কি হবে? সাই। তাহলে এই পরিবর্তনগুলোর নামই হচ্ছে অপনীতি। অপনীতি পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে, দাগ দিয়ে রাখেন, ম্যাক্সিমাম সময় এটা আসে। এটার আবার দুইটা আসে, এই উদাহরণগুলো আসবে অথবা সংজ্ঞাটাও আসবে। শব্দের শেষে ই উকার আগে বসলে এটাকে কোন ধরনের ধ্বনি পরিবর্তন বলে, এটার নাম হচ্ছে অপনীতি। ঠিক আছে, তো এরকম করে আমাদের সামনে যত ধরনের এই শব্দ আসুক ইনশাল্লাহ আমরা পারবো। আচ্ছা, এখন আমি যদি লিখি যে আজি, দেখেন আজি, এটা আমরা কি বলি? আইস, ঠিক না? আচ্ছা, এবার দীর্ঘকার দিয়ে কিন্তু কম ব্যবহার হয়, তবু আমি যেহেতু বইতে আছে একটা দেখাই দিই। সাধু, সাধু হয়ে যাবে রস্যকারটা শেষের দিকে উচ্চারণ হয়, হয়ে যাবে মাঝখানে, হয়ে যাবে সাউথ। সাধু থেকে সাউথ, এগুলো কম ব্যবহার হয়, যেহেতু বইতে আছে তবু আমি করে দিচ্ছি। ওকে, আচ্ছা সবাই কি এই নিয়মটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আমরা 5 নাম্বার, মানে স্যার এগুলোর ক্ষেত্রে সবার লাস্টে স্যার রসিকার বা রসুকার থাকবে, ওটা জাস্ট খালি আগে চলে আসবে, মানে হ্যাঁ উচ্চারণটা হবে শেষের দিকে কিন্তু মাঝখানে চলে আসবে, মানে শেষেরটা আগে চলে আসবে। ঠিক আছে,
এবার আমরা যাব 5 নাম্বার, অসমীকরণ। অসমী এই অসমী এক মিনিট, অসমীকরণ। অসমীকরণ একটু লিখে নেন আগে, প্রশ্ন লিখছি এটা আমি। অসমীকরণ মানে কি? কোন একটা শব্দের মাঝখানে একটা অধ্বনির আগমন ঘটবে। আমি একটু লিখে দিই, শব্দের মাঝে অ আসবে। কিভাবে আটা আসবে সেটাও দেখাই দিই। দুইটাই কিন্তু একই শব্দ থাকতে হবে, যেমন জন জন, দেখেন দুইটা একই শব্দ, খেয়াল করে আগে বুঝে নিবেন। জন জন, সরি, দুইটাই কিন্তু একই শব্দ, জন যা জন যা, জন জন। একই শব্দ না হলে হবে না কিন্তু, অর্থাৎ দ্বিরুক্ত শব্দ, এটাকে বলতে পারি আমরা কি? দ্বিরুক্ত শব্দ। আমি এখানে একটা লিখে দিই সুন্দর করি, দ্বিরুক্ত। দ্বিরুক্ত শব্দ মানে তো বুঝেন, ডাবল শব্দ। দ্বিরুক্ত, ভুল হচ্ছে কেন আজকে, এত বুঝলাম না। দ্বিরুক্ত শব্দের মাঝে আ আসবে, তাহলে ঝনঝন। তাহলে আমরা এখানে এটাকে উচ্চারণ অনেকে কি করি? ঝনা ঝন। দেখেন মাঝখানে একটা আ আসছে না? খেয়াল করেন, মাঝখানে একটা কি আসলো? আ আসলো। কোন শব্দের মাঝখানে যদি কি আসে? আ আসে, সেটাই হচ্ছে অসমীকরণ। আবার দেখি, টপ টপ, এটা অসমীকরণ হলে কি হবে বলেন তো? টপ টপ থেকে টপাটপ, টপাটপ, টপা টপ। তাহলে দেখেন মাঝখানে দুটাই কিন্তু সেম শব্দ, এর মাঝখানে আ আসছে। ধপ ধপ, তাহলে অ্যান্সারটা কি হবে? ধপা ধপ। সহজ না কঠিন? সহজ না মোটামুটি? একটু পড়লেই হবে, একটু পড়লেই জি স্যার সহজ। বুঝবেন। হ্যাঁ, তার সহজ তো স্যার মনে থাকে না। মনে থাকবে কি না কেন, একটু পড়তে হবে আর কি, এতটুকু আর কিছু না, একটু পড়লেই হবে। তাহলে আমরা এবার 6 নম্বর নিয়মে চলে যাই। 6 নাম্বার, 6 নম্বর 6 নম্বর যে স্বর সংগতি পরীক্ষাতে ধরা হয়। স্বর সংগতি। স্বর সংগতি মানে কি? এটাকে আমি আপনাদেরকে সহজে বলবো যে আমরা অনেকে কথা বলার সময় একটু ভাব নিয়ে কথা বলি। ভাব নিয়ে কথা বলি মানে যেরকম শুদ্ধ হবে আমরা বলি যে জুতা, কিন্তু অনেকে ভাব নিয়ে কি বলে? জুতো। বুঝে না জিনিসটা? আবার আমরা অনেকে বলি শব্দটা হচ্ছে পূজা, আমরা অনেকে কি বলি? পুজো। মূলা, তাহলে বলুন তো একই নিয়মে কি হবে এটা? মূলাকে আমরা কি বলি অনেকে? মূলো। মূলো। তাহলে এই বিষয়টা এইভাবে মাথায় রাখবেন, অর্থাৎ শব্দের শেষের দিকে আমরা কি একটা কি যুক্ত করে ফেলবো? ও এর মতো যুক্ত করে ফেলবো, অর্থাৎ মানে আমরা বিকৃত উচ্চারণ করে ফেলবো আর কি, মানে বেশি ভাব নিব। ভাব নিব মানে একটু শুদ্ধ 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 ভাব নিবে, এটা মনে মনে এতটুকু মনে রাখবেন। তুলা, তাহলে কি বলেন কি হবে এটা? স্যার এটা না আমি বুঝতে পারতেছি না, একটু বলবেন? দেখেন তুলা কি হবে? তুলা কি হবে? তুলো স্যার। তুল। তুলো। অর্থাৎ মনে রাখবেন, যে শব্দের এই শব্দগুলোর শেষের দিকে আমরা একটা ও যুক্ত করে দিব, এটাই মাথায় রাখবেন আপনারা। আসলে এটা মূলত হচ্ছে, এই শব্দটা হচ্ছে এরকম একটা শব্দ, যেই কারণ একটু একজন রিকোয়েস্ট পাঠাইছে। বিষয়টা হচ্ছে কি, আমরা স্বাভাবিকভাবে যেরকম উচ্চারণ করি এরকম থেকে একটু শুদ্ধ টাইপের মনে মনে ভাববো যে শুদ্ধ টাইপের, এটা হচ্ছে কৌশল আর কি। মনে রাখবেন, জুতা হয়ে গেলে জুতো, পূজা হয়ে গেলে পুজো, মূলা হয়ে গেলে মূলো, তুলা হয়ে গেলে তুলো। অর্থাৎ এই শব্দগুলোকে এইভাবে মাথায় রাখবেন, তখন আপনারা অন্তত পারবেন যে না, এটাই হচ্ছে স্বর সংগতি। আগেরগুলোতে কিন্তু এই জিনিসটা ছিল না। এভাবে মনে রাখবেন। একটু মিউট করে রাখেন, আওয়াজ হচ্ছে কারের দিক থেকে। আচ্ছা, এবার আমরা যাবো স্বর লো। 7 নাম্বার নিয়ম। স্বর লো।
স্বরলোপের মধ্যে কি বলে দিচ্ছে, স্বরলোপ মানে স্বরবর্ণ বাদ যাবে, স্বরবর্ণ বাদ বাদ যাবে, এটাই তো কি স্বরলোপ। সবাই এটা লিখেন, আমি কৌশলটা জাস্ট বলছি। স্বরলোপ মানে স্বরবর্ণটা কি যাবে, বাদ যাবে। একটা উদাহরণ দিচ্ছি আমরা, বসতি। সবাই উচ্চারণটা খেয়াল করেন, এই দন্তস্বর মধ্যে মনে মনে কি একটা ও টাইপের উচ্চারণ হয় না বলুন তো? আমরা এটাকে কি বলি, বসতি বলি না? বসতি। তাহলে বসতি পড়লে কিন্তু মনে মনে এখানে একটা ও থাকে, অর্থাৎ এই দন্তস্বর মধ্যে মনে মনে একটা কি থাকে, অ থাকে, স্বরবর্ণ, অর্থের স্বরবর্ণ থাকে। কিন্তু যখন আমরা এটাকে এভাবে উচ্চারণ করব, বস্তি, খেয়াল করেন, বস্তি, তাহলে এখানে কি আর অটার আছে? খেয়াল করুন তো ভালো করে একটু। এই যে মনে মনে এখানে একটা অ পড়েছি, দন্তস্বরে একটা মনে মনে অ আছে, উচ্চারণ করেন, বস, বসতি, বস, দুটো সুখা দেখছেন, বসতি আমরা লিখছি বসতি, কিন্তু উচ্চারণ হয় কিন্তু বসতি। এই বসতি শব্দকে যখন আমরা এখানে হসন্ত দিয়ে লিখবো, বস্তি, বস্তি, তখন এখানে কিন্তু অ আর থাকে না, এখানে অটা লোপ পেয়ে গেছে, স্বরবর্ণ কি যাবে, বাদ যাবে। আরেকটা উদাহরণ দিই, আমরা বলি যে জানালা। এবার মাঝখানের একটা, এখান থেকে একটা অবাদ দিলে কি হয়, আমরা এই জানালা শব্দটাকে আমরা অনেকে কি বলি, জানলা, জানলা, জানলা। তাহলে দেখেন এখানে আটা কি আর আছে? আটা কি আছে এখানে? আর লোপ পাইছে না? আরেকটা উদাহরণ দেখেন, অনেকে চারি, চারিকে আমরা কি বলি, চার, এখানে স্বরধ্বনিটা লোপ পাইছে কিনা বলেন তো, স্বরবর্ণ লোপ পাইছে না? সত্যি, সত্যিকে আমরা যদি বলি সত্য, এটা কি লোপ পাচ্ছে, স্বরধ্বনি লোপ পাইছে কিনা বলুন তো? স্বরধ্বনি লোপ পাওয়ার কারণে এটা হয়ে যাবে স্বরলোপ, অর্থাৎ এই পরিবর্তনকে বলা হয় স্বরলোপ। এখানে দুইটা শব্দ মনে রাখবেন, একটা হচ্ছে জানলা আর আরেকটা হচ্ছে বসতি। এই দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষায় ধরা হয়, পরীক্ষাতে ম্যাক্সিমাম সময় এই দুটো থেকে যে কোনো একটা আসে। আচ্ছা, এবার আমরা করবো ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়, একটু লিখে নেন। 8 নাম্বার, ধ্বনি বিপর্যয়। আমরা এতক্ষণ পর্যন্ত স্বরধ্বনির পরিবর্তন শিখছিলাম, যে 7টা আগে শেষ করেছি ওই 7টা ছিল স্বরধ্বনির পরিবর্তন। এখন আর যেগুলো পড়াবে এখন, এগুলো হবে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। আগের গুলো ছিল স্বরধ্বনির পরিবর্তন, এখন হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আমি তো বলছিলাম দুই রকম পরিবর্তন হয়, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। এবার আমরা দেখি কিভাবে। ধ্বনি বিপর্যয় মানে কি, এটা সংজ্ঞাটা লিখবেন, শব্দের মধ্যে পরস্পর দুটি ধ্বনির স্থান পরিবর্তন হলে সেটি ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়। অর্থাৎ শব্দের মধ্যে পরস্পর দুটি ধ্বনির কি হবে, স্থান পরিবর্তন হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, স্বরধ্বনির কি হবে, স্থান পরিবর্তন হলে সেটা ধ্বনি বিপর্যয় হবে। আমরা একটা উদাহরণ দিই, দেখেন রিক্সা শব্দটা হচ্ছে কি, রিক্সা। এই রিক্সাকে আমরা অনেকে বলি কি,
এই দন্তস্ব হচ্ছে একটা, দেখেন শব্দের মধ্যে পরস্পর দুটি ধ্বনির পরিবর্তন ঘটবে, সাধারণত ব্যঞ্জন ধ্বনির হবে সেটা, ঠিক আছে। এই দন্তস্ব এটা একটা ধ্বনি, ক এটা একটা ধ্বনি, দন্তস্ব আছে পেছনে, এই দন্তস্বটা চলে আসবে সামনে, ঠিক আছে। এরপর এই কটা এখানে চলে যাবে, আকার তো আকার, কারণ এখানে ধ্বনির ব্যঞ্জন ধ্বনি, সুতরাং স্বরধ্বনির কোনো পরিবর্তন হবে না, স্বরধ্বনি স্বরধ্বনির জায়গায় থাকবে, শুধু ব্যঞ্জন ধ্বনিগুলো শুধু স্থান পরিবর্তন করবে। দেখেন তো স্থান পরিবর্তন করছে না, দন্তস্ব চলে গেছে কয়ের জায়গায়, ক চলে গেছে দন্তস্বর জায়গায়, শুধু স্থানটা পরিবর্তন হয়েছে আর কিচ্ছু হয় নাই, এটাই মাথায় রাখবেন, শুধু স্থান পরিবর্তন হবে। আবার দেখেন বাক্স, কি লিখলাম এখানে, বাক্স, এটাকে অনেকে কি বলে, বাস্ক, বাস্ক, কেউ বলে বাক্স, আবার কেউ বলে বাস্ক। তাহলে কি হচ্ছে, এই দন্তস্বটা চলে গেল আগে, ক চলে গেল পরে, স্থান, এই শব্দটা মাথায় রাখবে মেন, ধ্বনির কি হবে, স্থান পরিবর্তন হবে। আরেকটা শব্দ পরীক্ষাতে প্রায় সময় আসে, সেটা হচ্ছে পিচাস, এই শব্দ। স্যার আমার নেটটা চলে গেছিল, ধ্বনি পরিবর্তনটা কি, ধ্বনি বিপর্যয়টা কি আরেকবার বলা যাবে? কোনটা? ধ্বনি বিপর্যয়টা স্যার, আমার নেটটা চলে গেছিল। ধ্বনি বিপর্যয়টা, জি জি স্যার, এই যে ধ্বনি বিপর্যয় হচ্ছে শব্দের মধ্যে পরস্পর দুটো মানে ব্যঞ্জন ধ্বনির কি হবে, স্থান পরিবর্তন হবে, মূল কথা হচ্ছে কি স্থান পরিবর্তন হবে। তাহলে দেখেন ছিল রিক্সা, কার পরিবর্তন হবে, ব্যঞ্জন ধ্বনি রিক্সা, দন্তস্ব হচ্ছে শেষে, ক হচ্ছে মাঝখানে, এবার এই দন্তস্ব চলে আসছে আগে, ক চলে গেছে পরে, স্থান পরিবর্তন হচ্ছে, এখন একটা থেকে একটা স্থান পরিবর্তন হইল। বাক্স, এই দন্তস্ব চলে আসছে আগে, ক চলে গেছে পরে, স্থান পরিবর্তন হচ্ছে না, বলুন তো। এখানে আছে পি সার্স, এখানে লিখলে কি হবে, জি স্যার, দেখছেন শুধু স্থান পরিবর্তন হয়েছে, এখানে তালবর্ষ ছিল মাঝখানে, এখানে তালবর্ষ চলে গেছে পিছনে, চ চলে আসছে আগে, চ ছিল পিছনে, এখানে চলে আসছে কি আগে, স্বরধ্বনির পরিবর্তন হয় নাই, ওই যে বলছে স্বরধ্বনির পরিবর্তন, এটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, একটা জায়গায় একটা চলে আসবে। হ্যাঁ, জাস্ট এক কথা সহজ হচ্ছে স্থানটা পরিবর্তন হবে আর কিছু না, বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, ওকে, স্থান পরিবর্তন হলে সেটা ধ্বনি পরিবর্তন, ধ্বনি বিপর্যয়। আচ্ছা, এবার আমরা যাব সবচেয়ে, এই যে যে নিয়মগুলো পড়াচ্ছে, আমি যেগুলো বেশি বেশি পরীক্ষা দেওয়া হয় ওগুলাই পড়াচ্ছি, অপ্রয়োজনীয় গুলো পড়াই না, যেগুলো দরকার নেই। 9 নম্বর মনে রাখবেন, সমীভবন, কত হাজার বা লক্ষবার যেটা আসে সমীভবন, এই সমীভবনের সংজ্ঞাটা পরীক্ষাতে আসে, উদাহরণও আসে, আগে সংজ্ঞাটা লেখেন। শব্দ মধ্যস্থ শব্দের মধ্যে একটি ধ্বনির প্রভাবে অন্য ধ্বনি পরিবর্তন হলে তাকে সমীভবন বলে, তাকে বলা হয় সমীভবন, তাকে সমীভবন বলে। লিখে নেন আগে, একটি ধ্বনির প্রভাবে অন্য ধ্বনি পরিবর্তন হলে তাকে সমীভবন বলে, একটি ধ্বনির প্রভাবে অন্য ধ্বনি পরিবর্তন হলে তাকে সমীভবন বলে। এটা একদম সহজ, আমি বলে দিব, শুধু একটু মাথা রাখলেই হবে, আর কিছু লাগবে না, কারণ এই রুলস, এটা পড়লে আপনি অনেক কিছু বুঝবেন না, কিন্তু উদাহরণগুলো আমি যখন দেখাবো তখন বুঝবেন। জন্ম, সবাই একটু আমাকে বলুন তো, জন্ম শব্দের শেষ বর্ণ কি? ম, 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 ম। যদি একটা জিনিস জাস্ট মাথা রাখবেন, এই আমরা কিন্তু একটা রুলস বারবার পড়ছি না, একটা রুলস একবারে পড়ছি, এই যে ম,
সমীভবনটা একটু বেশি মাথায় রাখবেন, পরীক্ষায় অনেক অনেক অনেকবার এগুলো আসে। সমীভবন, বিষমীভবন এগুলো ধরা হয় বেশি। এই যে জন্ম, শব্দ শেষে জন্ম, ম আছে, মনে রাখবেন এই সমীভবনের মধ্যে সবসময় শেষের বর্ণটা ডাবল হয়ে যাবে, আগের বর্ণটা উঠে যাবে। তাহলে এখানে ন, ন উঠে যাবে, শেষের বর্ণটা ডাবল হয়ে যাবে। তাহলে আমরা দুটোই দিব কি, জন্ম। আগের বর্ণ উঠে গিয়ে নিচে শেষের বর্ণটা ডাবল হয়ে যাবে। অর্থাৎ ওই যে বলছে একটি শব্দের প্রভাবে আরেকটা শব্দ কি হবে, পরিবর্তন ঘটবে। অর্থাৎ ম এর প্রভাবে দন্ত নটা উঠে গেছে, মটা ডাবল হয়ে গেছে। আবার এরকম আরেকটা উদাহরণ পরীক্ষায় ধরা হয়, সেটা হচ্ছে কাদনা। দেখেন কাদনা, এটা কি হবে বলুন তো, দেখি আপনি এটা পারেন কিনা। কাদনা কি হবে, কান্না। কান্না। কান্না কিভাবে বুঝলেন বলুন তো, কিভাবে বুঝলেন? দাদা ওইটাকে ডাবল দন্ত ওই যে দন্তটা ডাবল হয়ে যাবে, শেষ বর্ণ ন, এটা ডাবল হয়ে যাবে, শেষ। কি বুঝতে পারছেন? বুঝতে পারেন না? এখানে আবার কিন্তু চন্দ্রবিন্দু হবে না। চন্দ্রবিন্দু কেন হবে না জানেন? এখানে কিন্তু চন্দ্রবিন্দু হওয়ার কারণ কি, এটা ছিল ক্রন্দন, মূল শব্দ ছিল ক্রন্দন, এই নটা পরিবর্তন হয়ে চন্দ্রবিন্দু হয়েছে। তো এখানে তো এটা হয় না, এই জন্য এখানে চন্দ্রবিন্দু বসবে না। তাহলে বুঝলাম আমরা মূল বিষয়টা হচ্ছে এটা, ন কেন হইল। এই দুইটা থেকে একটা পরীক্ষাতে ধরে একটু ভালো করে পড়বেন। আর এখান থেকে আর একটা করাবো, দেখি, আর দরকার নাই। এই দুইটা থেকে ধরা হয়, এর বেশি আসে না। কারণ আমি যতবার পরীক্ষা দিচ্ছি, আমি তো 7 বছর স্টুডেন্ট পড়াই, 7 বছর দেখছি যে এর বাইরে কখনো আর প্রশ্ন ধরে নাই। তাহলে আমরা 9 নম্বর শেষ করেছি, 10 নম্বর যাব। এটাও আরেকটা গুরুত্বপূর্ণ, ওই যে বলছি এটাও আরেকটা গুরুত্বপূর্ণ। 10 নম্বর লিখবেন যে বিষমীভবন। বিষমীভবন, এটার সংজ্ঞাটা একটু মাথায় রাখবেন ভালো করে, বিষমীভবনের সংজ্ঞাটা। বিষমীভবন সংজ্ঞাটা আগে লিখাচ্ছি, আপনারা দেখবেন কত হাজার বার যেটা পরীক্ষাতে আসছে, দুটি সমবর্ণের একটি অন্যটির প্রভাবে এতগুলো না লিখলে সংক্ষেপে লিখতে পারি, দুটো সমবর্ণের একটির পরিবর্তন কি, দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে, শেষ। এটা একদম সহজ, পরীক্ষাতে অনেক বেশি এটা আসে। শরীর, এবার সবাই একটু বুঝে নেন, এখানেও র, এখানেও র, দুই জায়গায় কিন্তু র আছে, বুঝে নেন ভালো করে আগে। সমবর্ণ মানে কি, দুটি সমবর্ণ, র এই র দুটি কিন্তু সেম সমবর্ণ। এই সমবর্ণের প্রভাবে তাহলে একটা পরিবর্তন হয়ে যাবে, কিভাবে? দুটো কিন্তু পরিবর্তন হবে না, একটা। যেমন শরীর থেকে আমরা শরীরকে কি বলি, শরীর বলি। অনেকে আমরা দেখবেন শরীরকে আমরা কি বলি, শরীর, শরীর বলি না? তাইলে দেখেন স্যার, তাহলে সমীভবন আর বিষমীভবনের মধ্যে পার্থক্য কি? এই তো দেখেন, এখানের মধ্যে পরিবর্তন কিন্তু সেম বর্ণ ছিল না, বুঝে নেন। দন্ত ন আর ম কি সেম বর্ণ? না। সমবর্ণ না। তাহলে এখানে শুধু শেষের বর্ণটাই ডাবল হয়ে যাচ্ছে। এখানে কিন্তু শেষের বর্ণ ডাবল হচ্ছে, এখানে কি শেষের বর্ণ ডাবল হচ্ছে আমাকে বলুন তো? না। এবং এখানের মধ্যে এখানের বৈশিষ্ট্য হচ্ছে কি, দুইটা দুই বর্ণ থাকবে। এখানের মধ্যে এটার মূল বৈশিষ্ট্য কি, দুইটা সেম বর্ণ থাকবে। এই যে এটাও র, এটাও র, দুইটা থাকলে একটা পরিবর্তন হবে। কিন্তু এখানে কি দুইটা একই বর্ণ আছে, দন্ত ন একটা, ম আরেকটা না? আরেকটা দেখেন লাল, দুইটাই তো সেম বর্ণ, এটা হলো ওইটা হলো, মূল পার্থক্যটা কোথায় বলেন? দুইটা ল না,
সমীভবনের সাথে একটু পার্থক্য আছে না বিষমীভবনের সাথে? ভালো তো। এখানে দুইটাই ল, ওখানে কিন্তু ছিল দুইটা ল ছিল, দুইটাই ছিল দন্তন্য, আর একটা ছিল কাঁধ। দেখেন কাঁধ না ছিল, একটা দন্তন্য ছিল, একটা দ ছিল, তো শেষেরটা ডাবল হয়ে গেছে শেষ। কিন্তু এখানে তো আছে অলরেডি কয়টা, দুইটা। লালকে আমরা কি অনেকে বলে নাল, লালকে বলে কি না। আমরা কয়টা শিখলাম? 10টা। আশা করছি এই যে 10টা করিয়েছি, এই 10টা যদি আপনারা একটু ভালো করে পড়ে যান, ইনশাল্লাহ এই 10টা থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অত্যধিক। স্যার বলেন। স্যার যদি কিছু মনে না করেন, বলেন। সমীভবন আর বিষমীভবনের পার্থক্যটাকে আরেকবার একটু বোঝাবেন? কোনটা? সমীভবন আর বিষমীভবনের পার্থক্যটাকে একটু বোঝাবেন? আচ্ছা আচ্ছা, আবার দেখাচ্ছি। দেখেন এখানে ছিল জন্ম, এটা এখান থেকে হয়েছে কি জন্ম। তাহলে এটা কোন পরিবর্তনটা পড়েছি একটু আগে সমীভবনের মধ্যে, ঠিক না? সমীভবন। হ্যাঁ, এখানে পড়াইছি শরীর থেকে শরীর। এবার একটু আপনি খেয়াল করেন তো, এইখান থেকে পরিবর্তনটা এখানে যাবে, আমি মুছে দিচ্ছি। এখানে কিন্তু দুইটা এখানে এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে দুইটা সেম বর্ণ হবে, এটাও র প্লাস র, এখানে আছে ন প্লাস ম। দেখেন তো এই দুইটা বর্ণ কি সেম? না স্যার, সেম। তাহলে মনে রাখবেন যে সমীভবনের মধ্যে সেম বর্ণ থাকবে না, জাস্ট শেষের বর্ণটাই ডাবল হয়ে যাবে, নয়টে মটাই ডাবল হয়ে যাবে, শেষ বর্ণ নটাই ডাবল হয়ে যাবে। কিন্তু এখানে কি ওই রকম সিস্টেম নাকি এখানে দুইটাই কি সেম বর্ণ? যেমন লাল, এটা ল এটা ল, দুইটা কি সেম বর্ণ না বলেন তো? বিষমীভবনের মূল বৈশিষ্ট্য হচ্ছে কি দুইটা সেম বর্ণ থাকবে, দুইটা থেকে একটা পরিবর্তন হবে। কিন্তু আর সমীভবনের মূল পার্থক্য হচ্ছে শেষের যে বর্ণটা থাকবে ওটা ডাবল হয়ে যাবে। পার্থক্যটা বুঝতে পারছেন এবার? জি স্যার। মূল পার্থক্যটাই হচ্ছে সমীভবনের মধ্যে শেষের দিকে যে বর্ণ থাকবে ওটা ডাবল হবে, আর বিষমীভবনে দুইটা সেম বর্ণ থাকবে, একই বর্ণ, র হলে র, ল হলে ল, ক হলে ক, ত হলে ত, এই দুইটা থেকে একটা পরিবর্তন হবে। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। এটাই হচ্ছে মূল পার্থক্য। এই দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষাতে ধরা হয়, একটু ভালো করে পড়বেন। তাহলে আমরা এই 10টা পড়িয়েছি, এই 10টা ভালো করে পড়েন, আশা করছি এগুলা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। তো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে স্যার আমাদের নেক্সট পরীক্ষা কবে? শুক্রবার পরীক্ষা থাকবে। কয়টার দিকে স্যার? জি, পরীক্ষা আমি মেসেঞ্জারে বলে দিব, সেটা কখন কি মেসেঞ্জার গ্রুপের মধ্যে আমি বলে দিব কোন কোন জায়গা থেকে পরীক্ষা নিব। ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।